ফেসবুকে দেখছিলাম আসছে ফাগুন দ্বিগুণ হবে, আমার মনে হয়েছে যে আমি যদি না বের হই আসছে ফাগুনটা আসলে কীভাবে দ্বিগুণ হবে। আমার 3 বাচ্চাই জেনজি, আমি ওদেরকে সবসময় বলি তোরা হলি কোনো কাজের না, একদম ফালতু, সারাক্ষণ মোবাইল টিপিস, তোদের কোনো মোরালিটি নাই, কিচ্ছু নাই। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি তোমাদের জেনারেশনকে এতগুলি খারাপ কথা বলার জন্য। আমি আজকে করজোড়ে তোমাদের পুরো জেনারেশনের কাছে মাপ চেয়ে নিচ্ছি, একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে। আসলে সত্যি বলতে গত বছর পর্যন্ত আমি মনে করতাম আমি মিলেনিয়াল জেনারেশনের অংশ, বাট গত কয়েক মাস আগে গুগলে সার্চ দিয়ে জানতে পারি আমি জেনজি। ফ্যামিলিজ থেকে ইয়ের মাঝামাঝিতে, কুইসেন্টের মাঝামাঝিতে ওখানে কিছু বিস্কুটের প্যাকেট পড়ে আছে আর একটা আধা কেস পানি পড়ে আছে। ওই ছেলেটা ছিল মুগ্ধ। আমি একটা ইতিহাসের নির্মম সাক্ষী হলাম। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই সে কালো ভাঙা। 5 আগস্ট যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন স্বাধীনতাটা পেয়েছি, সেই স্বাধীনতায় উত্তরা যারা ছিলেন আন্দোলনের মধ্যে, শিক্ষার্থীবৃন্দ ছিলেন, অভিভাবকবৃন্দ ছিলেন, শিক্ষকরাও ছিলেন, সবাইকে নিয়ে আজকে আমরা একটা মত বিনিময় সভা আয়োজন করেছি। এখানে সবাই আছে, সবার অভিজ্ঞতা, সবার জায়গা থেকে সবার অভিজ্ঞতাটা আমরা এখানে শেয়ার করব। আমরা এখন যারা শহীদ হয়েছে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। 17 জুলাই প্রথমবারের মতো উত্তরায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। 18 জুলাই দুপুরে পুলিশের গুলিতে প্রথম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান সহ 2 বা তারও বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়, আহত হয় কয়েক শতাধিক শিক্ষার্থী। 18 জুলাই বিক্ষোভের সময় থেকেই উত্তরার অভিভাবকদের অনেকে ছুটে যান ছাত্রদের সাহায্যের জন্য, পানি, স্যালাইন, খাবার ইত্যাদি দিয়ে ছাত্রদের পাশে থাকেন। আবার যখন হাসপাতালে ছাত্ররা আহত হয়ে ভর্তি হয় তখনও অনেকেই হাসপাতালে ছুটে যান এবং আহতদের অর্থ ও ঔষধের ব্যবস্থা করতে থাকেন। এই সহায়তার সূত্রেই কিছু মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে ওঠে। হোয়াটসঅ্যাপে যেই গ্রুপটা উত্তরাতে অভিভাবকদের মধ্যে গড়ে উঠেছিল সেই যোগাযোগটাই পরবর্তীতে 30 আগস্ট একটি অনানুষ্ঠানিক সভার মধ্য দিয়ে সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। বিরোধী আন্দোলন যেটা হলো এই পর্যন্ত আমরা অনেক নিজেদের ভাইদের হারিয়েছি এবং অনেক ভাইদের আহত হতে দেখেছি। যখন বিএনএস এর মেইন গেটে যাই তখন আমাদের উপরে বিল্ডিংয়ের উপর থেকে স্নাইপার দিয়ে আমাদের শ্যুট করা হয়। এর মধ্যে অনেকে আমাদের আহত হয়েছে এবং আমি নিজে রাবার বুলেটে আমার ডান হাতে, আমার বুকে এবং পিঠে আমাদের বুলেটটা লাগে। আমরা শুরু থেকেই সংঘবদ্ধ ছিলাম, কিন্তু শুরুতে এত নাম্বার অফ স্টুডেন্টস আমরা একসাথে হয়েছি এবং সবাই একসাথে হয়ে আমরা একমত হতে পেরেছি যে আমরা আসলে একটা আন্দোলনে আমরা যেতে চাই এবং আমরা অবশ্যই এটা সরকার বিরোধী। আমরা শুধু যাচ্ছি, কোনো কথা বলছি, একটা করে গুলি খেয়ে চলে আসছি। ব্যাপারটা এরকম ছিল। একটার পর একটা হসপিটালে আধুনিকের সামনে আহাজারি পুরো একেবারে আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমি মনে হচ্ছে যে আমি হয়তো এমন কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে মনে হচ্ছে আমি দেশের বিরুদ্ধে এবং আমি হয়তো কোনো অপরাধ করছি এবং একটা শাসক যে অবশ্যই ক্ষমতা চেয়ার থেকে গদি থেকে সরতে চায় না, সে পুরনোভাবে এটাকে আমাদেরকে দমন করছে। ক্লাস 10-এ পড়তেছি। আমি আন্দোলনে গেছি গিয়া 16 তারিখে। তো ফার্স্টে যখন গেছি দেখি সব জায়গায় মানে আগুন জ্বালানো হচ্ছে, দেন মারামারি, অনেক কিছু। তো ওখান থেকে আমি যখন আসছিলাম তখন আমার একটুর জন্য আমি গ্যাসের মধ্যে পড়ি নাই। তো ওখান থেকে আমার সাথে আমার একটা ভাইয়া ছিল, তো উনি আমাকে হাইট করছে এগুলো থেকে, যে ভাইয়া তুমি এগুলো দিতে আইসো না, যে এগুলো অনেকটা রিস্ক, তুমি যেহেতু এখন ছোটো। তো আমি এখান থেকে ভাইকে বলছি যে ছোটো হলে কি সব কিছু ছাড়া যাবে? আমি তো এখনো বাইচা আছি, আমি তো এখনো নিঃশ্বাস নিতেছি, আপু আমারই ছাইড়া দেন, আমি রাস্তায় চলে যাব। ওকে ধরেও আমি হাসপাতালে রাখতে পারতেছিলাম না। আমি ওকে অনেক বুঝাইলাম, অনেক কি করলাম, তারপরও শেষ পর্যন্ত একেবারে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত শেষ হয়েছিল এবং টিয়ার গ্যাস তখনও চলতেছিল, তারপরও ওর সাথে সাথে আমারও টিয়ার গ্যাস খাইতে হয়েছে। 4:30টার পর থেকে যা শুরু হয় সেটা আসলে এটা আমাদের পৃথিবীতে কোনো জায়গায় আমরা আছি বা আমরা
আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয় ফিলিস্তিনে চলে আসছি বা সিরিয়াতে চলে আসছি। চারপাশে ধোঁয়া, চারপাশ থেকে গুলি ছোড়া হচ্ছে, কে কারে গুলি করতেছে, কোন কোন ছাদের থেকে গুলি আসতেছে, শুধু যে এখানে পুলিশই গুলি ছড়ছে ব্যাপারটা আসলে আমরা খেয়াল করছি। যখন আমরা উত্তরায় বিভিন্ন অলিতে গলিতে ভিতরে ঢুকে চলে গেছি, ছাত্ররা যেখানে ছিল সেখানে কোথাও না কোথাও থেকে গুলি আসতেছিলই, কোনো বাসার ছাদ থেকে, নাহলে কোনো বাসার বারান্দা থেকে। কিছু কিছু ছাত্র কয়েকটা বিল্ডিং টার্গেট করে সেখানে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে আবার বাকিরা বাধা দিচ্ছে যে আসলে তারা থেকে গুলি চালাচ্ছে, তাদের কাছে কতটুকু অস্ত্র আছে বা তারা আরো কতজনের গুলি করার ক্ষমতা রাখে সেটা তো আমরা জানি না। সেই জন্য পরবর্তীতে আসলে আস্তে আস্তে আমরা চলাই ছিটে যাই। পর্যায়ে আমার গায়ে গুলি লাগলো, গুলি বন্ধ হওয়ার পরে তারা ওখান থেকে বের হয়ে একজন একজন করে যখন সরে যাওয়ার চেষ্টা করে, তখন পিছন থেকে আসলে গুলিটা করা হয় থানার ছাদ থেকে। সেই গুলিটা এসে রিজভির মাথায় হিট করে। রিজভিকে যে বেডে শোয়ানো হয় তার পাশের বেডেই আমি আসলে মুগ্ধকে দেখতে পারি। তারপরে আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করছি, এবং আমার তখন না প্রাণের কোনো মায়াই ছিল না, সত্যিই কোনো মায়া ছিল না। আমি আসলে তোমাদের জায়গাটাও বুঝতে পেরেছি। তোমরা গুলি খাচ্ছ, একজনই সরছ, আর তোমাদের সরানো যাচ্ছে না, যেহেতু এটা আমরা পুলিশের কাছ থেকেই শুনেছি, একজন সরে আর সরে না। মানে কি যে সাহস তোমাদের ওই জায়গা। আমি জানি না আমি এখন আবার এই আন্দোলনে নামতে পারবো কিনা, এই সাহসটা আমার আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে কি জানি একটা ভর করেছিল, এবং সেটা তোমাদের কাছ থেকেই পাওয়া। 5 তারিখে 2বার আমার প্রাণটা বাঁচছে, 2বার গুলি খেতে খেতে বেঁচে গেছি আর কি বলতে গেলে। একবার গিয়ে ছোটো ভাইদেরকে বাঁচাতে গিয়ে যখন 3:30টার দিকে প্রথম গুলি করে রাজলক্ষ্মীর ওই দিকে, পুলিশ ওই দিন খুবই অ্যাগ্রেসিভ ছিল, খুবই। এই বিজয় উল্লাসের মধ্যে এইভাবে গুলি করার কোনো আক্ষরিক অর্থ আমি জানি না। এত ছোট ছোট বাচ্চারা যদি রাস্তায় নেমে একটা অধিকারের জন্য প্রাণ দিতে পারে, আমরা কেন ঘরে বসে থাকবো? মানে এটা তো একটা লজ্জার বিষয় ছিল আমার কাছে তখন। এই যে যাদের গিয়ে সন্তান হারা হয়েছে তারা বুঝতেছে, এতগুলো সন্তান তো হারানোর কথা ছিল না কারো। আসার সময় দেখি যে বাচ্চারা আন্দোলন করতেছে, তো আন্দোলনের সময় চিন্তা করলাম এই বাচ্চা তো আমার সন্তান, আমার সন্তানের মতন। ওদের চেহারা দেখার পর আমার মেয়ের চেহারা ভেসে ওঠে, আমার ভাইস্তার চেহারা ভেসে ওঠে। ওদের ফেলে আমি কোনোভাবেই ওইখান থেকে আসতে পারি না। ওইখানে যখন আন্দোলন হচ্ছে বাচ্চাদের সাথে আমরা মিশে গেছি। মিশে যাওয়ার পর দেখতেছি যে প্রচুর পরিমাণ ওদের আগ্রহী, এবং আমি সুন্দর মতন ওদের সাথে একত্র হয়ে মিশে গেছি, এবং বিভিন্ন মোটিভেশনাল গান টান দিয়ে ওদের যেটা বলে গিয়ার দেওয়া, একটা সবসময় একটা গিয়ারের মতন রাখছি, যার জন্য ওদের রক্ত গরম করার মতন কিছু করছি, যার কারণে ওরা সবসময় আমাকে চিনে রাখছে। সবসময় আমি গেলেই আমাকে বলছে এই সেই আঙ্কেল। তো সত্যি কথা শুনতে আমার খুব ভালো লাগছে, এবং আবেগটাও কাজ করছে সবসময়। আমাকে মারবে, আমার ভাই এসে আমার পাশে দাঁড়াবে, তাকে মারবে, তার পিছনে আরো 10 জন এসে দাঁড়াবে। এই মোটিভেশনগুলো কাজ করতো। আসলে মরবো যেহেতু একবারই মরবো, হয় এবার না হয় জিতে ফিরে আসবো। একটা পর্যায়ে আমার আম্মু আমাকে বাসায় আটকে রাখে, আমাকে বাসা থেকে বের হতে দেয় না। একটা পর্যায়ে আম্মুর সাথে খুব রাগ করে আমি বলেছিলাম যে আম্মু, আল্লাহ আপনাকে আদর ভালোবাসা অনেক দিয়েছে, কিন্তু সাহস দিল না। তা আম্মু আমাকে কাছে ডেকে নিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বললো যে সমস্যা নেই, যেখানে যাওয়া দরকার সেখানে যেও। আমরা যখন একত্রিত হওয়ার চেষ্টা করলাম, একত্রিত হয়ে বিএনএস সেন্টারের দিকে আগালাম। বিএনএস সেন্টারের সামনে আমাদের যে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান ও সাবেক এমপি খসরু চৌধুরী এবং তার সাথে আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের অ্যাটাক করলো। যখন অ্যাটাক করা হলো তখন আমরাও পাল্টা অ্যাটাক করলাম। তারা বিএনএস সেন্টারের ভিতরে চলে গেল। টিয়ারশেল খেলাম, এবং একটা পর্যায়ে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম বিএনএস সেন্টার থেকে আজমপুরের দিকে, পুলিশ আমাদেরকে গুলি করছিল। এবং এক পর্যায়ে আমি দেখলাম আমার এখানে জ্বলছে, এবং হাত দিয়ে দেখলাম যে ব্লাড। তো তখন বুঝলাম যে কিছু একটা হয়েছে। আমি ভাবলাম যে কি ছিটে এসে লাগলো, এরকম ব্যথা করছে এবং জ্বলছে কেন। আমাকে একটা ছেলে বললো, আপু আপনি তো ব্যথা পেয়েছেন, আপনি যান এখান থেকে। প্রচণ্ড জোরে পিঠে একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম সামনের দিকে, এবং উঠে পিছনে না তাকিয়ে আমি দৌড়ে চলে গেলাম। আমি যখন গিয়ে একটা গলিতে ঢুকলাম, আমি দেখলাম আমার ব্যাগটা শতছিন্ন। এখন ওটা কি বুলেট ছিল আমি জানি না, আমি চিনি না কোনটা রাবার বুলেট, কোনটা শটগান, কোনটা রিয়েল বুলেট, আমি চিনি না। কিন্তু কিছু একটা সেদিন আমার পিঠে হিট করেছিল, যেটাতে আমার ব্যাগের ভিতরে থাকা পানির বোতল ফেটে চৌচির, এবং পুরো ব্যাগ আমার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আমার এই 40+ লাইফে আমি কোনোদিন কল্পনা করি নাই যে বাংলাদেশের মানুষের মধ্যে আমি এই একতা দেখব। আমি ওখানে দাঁড়ায় ঝরঝর করে কেটে দিলাম।
এটা কি? আমি এটা দেখি নাই, আমি এটা কোনোদিন স্বপ্নে ভাবি নাই। যেদিন 18 জুলাই, যেদিন আসলে গুলি করে নির্বিচারে স্টুডেন্টদেরকে মেরে ফেলা হলো, এই উত্তরার খবর আমি পেয়েছিলাম যে এখানে গণহারে স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছিল। এটার পরে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি যে বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগের হেজিমনি এটা মুহূর্তের মধ্যে এটা ঝুরঝুর করে আসলে ভেঙে গেছে, ওটা আর কখনো ফেরত আসা সম্ভব না। একদিন যখন আমি আন্দোলনে দাঁড়ানো, সেই দিন আসলে সকালবেলা সাইদ ভাইয়া মারা যায়। তো তখন আমরা সবাই শহীদ মিনারে দাঁড়ানো, তো যখন এসে আমাদেরকে বলা হয়, তো তখন আমার মনে হলো যে আন্দোলনটা আসলে ভয়াবহ একটা দিকে রূপ নিয়েছে। অ্যান্ড তখন আমার মনে হলো যে সবার বসে থাকা যাবে না। আমি মোটামুটি সামনে আগাতে আগাতে আমার বন্ধুর হাত ধরে মেইন রোড পর্যন্ত যাই। তো তখন আমাকে একজন এসে বললো, আপু রাস্তার ওই পারে একটা লাশ পড়ে আছে, কেউ আনতে পারছে না, গেলেই পুলিশ গুলি করছে, আপনি কি একটু সামনে গিয়ে দেখবেন? তো আমি যখন সামনে আগাতে থাকি, আগানোর একটা পর্যায়ে আমি জাস্ট পিছনে ঘুরে সাথে সাথে আমার পিছনে 2 জন পড়ে যায়, গুলি খেয়ে পড়ে যায়। তখন আমি বুঝতে পারছিলাম না যে আসলে পুলিশ কোথা থেকে গুলি করছিল। তো পুলিশে থানার উপর থেকে গুলি করছিল আসলে সেটা আমার জানা ছিল না। ওই দিন আসলে 3 থেকে 4টা জায়গায় বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছি, পুলিশ আবার গুলি করছে, আবার দৌড়াচ্ছি। শেষে আমার না পেরে একটা বাসায় আসলে আশ্রয় নিতে হয়। রাত 2টা বাজে, কেউই ঘুমায় নাই, সবাই বলতেছে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। মানে কেমন একটা অনুভূতি দেখেন যে সবাই রাত্রে কেউই ঘুমায় নাই, সবাই বলতেছে, সবাই একত্রতা প্রকাশ করছে যে তাদেরও মনে একটাই যে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমরা তিন ভাই আপনার নেমে পড়ি যে আন্দোলন করতে। নিরস্ত্র স্টুডেন্টরা যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের উপরে গুলি চালাচ্ছে। আমি তখন ভাবলাম যে নিরস্ত্র থাকা শর্তে ধরে নিয়ে যাচ্ছে, গুলি চালাচ্ছে, আর এরা আজকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ শেল্টার দিচ্ছে। ঘটনাটা কি? 15-20টা পুলিশ ভ্যান ছিল, তারা টোটালটা ফাঁকা। কারণ কি? তারা মানে ভেবেছিল যে ফার্স্টে যদি কোনো স্টুডেন্ট আসে তাদের সবাইকে ধরে গাড়িতে ঢোকাবে। শেষ পর্যন্ত আসলে আর আমি নিজেও আসলে বাসায় থাকতে পারি নাই। সরাসরি হয়তো বা ওইভাবে মাঠে না থাকতে পারলেও আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানে পার্টিসিপেট করার চেষ্টা করেছি। আমার তো চোখ মুখ তখন চরমভাবে চলছে, তো সহ্য শক্তি আছে। তারপর আমার হার্টের সমস্যা, আগেই বলছি আমি মন খারাপ করে যে আমি কি পিকেটিং করতে পারবো এই ছেলেদের সঙ্গে এই বয়সে, কিন্তু আমি রেডি যে পিকেটিং করবো। জীবনটা একটা, আমার জীবনটা হবে একটা অর্থপূর্ণ একটা জীবন। আসলাম, খেলাম, চলে গেলাম। পৃথিবীতে এটা কোনো জীবনই না, এটা কোনো জীবনের অর্থই হতে পারে না। হঠাৎ করে দেখি একটা ছেলেকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে, চেক শার্ট পরা, ডার্ক চকলেট কালারের মধ্যে স্ট্রাইপ। পরে আমি ফেসবুকে দেখলাম ওই ছেলেটাকে, জানেন যে ছেলেটার উপর গাড়ি উঠিয়ে দিয়েছিল র্যাব। তখন আমি রাস্তায় বেরিয়ে গিয়ে দেখি কি এক জায়গায় কিছু জমাট রক্ত